কিভাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যেই আপনারা যেভাবে প্রেস কনফারেন্স করছেন এবং ঈদের আগে থেকে যেভাবে আমাদেরকে জানানো হয়েছে বা দেশবাসীকে সতর্ক করা হয়েছে, WHO বলছে যে এটা মৃদু সংক্রমণ, এটা হাই রিস্কের কোন সংক্রমণ না, তাহলে আমাদের দেশে বা এই ধরনের যে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এর পেছনে কারণটা কি? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আগের যে হসপিটাল কোভিড ডেডিকেটেড ছিল সেটাকে পরে যেগুলো ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে এবং অন্যান্য হসপিটালগুলোতে যে কোভিড ইউনিট গুলো ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছিল, সেরকম পরিস্থিতি হলে আপনারা পুনরায় সেই ব্যবস্থা করতে পারবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ আলভী। আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন যে ভেরিয়েন্টটার ডায়াগনোসিস হচ্ছে সেটার অ্যাকচুয়ালি প্রকৃতি কি, এটা নিয়ে লাইন ডেটা সিডিসিকে আমি বলবো। তার আগে আপনাকে বলি যে আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি প্রচার চেয়েছি আপনাদের মাধ্যমে, এবং যাতে জনগণ আতঙ্কিত না হয়, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের স্বার্থে, জাতির স্বার্থে। এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন। আমরা শুরু থেকেই বলেছি আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্স, এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি। ধন্যবাদ। আর বলেছেন হাসপাতাল অ্যাকচুয়ালি যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড COVID-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, সরকারি বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলত এবং RT-PCR ছিল 162 এবং সরকারি বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা যে এখন পরিধি এবং সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায়, তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। এগুলো সাধারণত ডিস্ট্রিক্ট হাসপাতালে যেখানে এই চিকিৎসা পাওয়ার মতো তারা চিকিৎসা নিচ্ছে, বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। এতটুকুই। অবস্থা ভেদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো। আপনি যে কথাটা বলেছেন, আপনি জানেন ERPP প্রজেক্ট ছিল, তো প্রজেক্টের ডেট ইজ ওভার এবং তারা আউটসোর্সিং ছিল। তো তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল এরকম যে 1 বছর প্রতি রিনিউ করা হবে। যদিও মানবিক কারণে তারা আমাদের কাছে অনেকভাবে উপস্থাপন করেছে বিষয়গুলো। আমাদের এখন যে রোগীর লোড এবং ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয়তা, সে তুলনায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। তারপরে প্রয়োজন যদি হয়, সে প্রয়োজন অবস্থা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আউটসোর্সিং এর ভিত্তিতে যাদেরকে নেওয়া হয়েছিল তারা তো দীর্ঘদিন এখানে আন্দোলন করেছে, এখন তাদের বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত কি আপনাদের? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, অলরেডি সাধারণ জনগণের মধ্যে টিকা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আসলে অনেক ধরনের জটিলতা তৈরি হয় বা হচ্ছে। এটা নিয়ে আসলে অনেকেই মনে করছে যে এখন আর তারা কোনোভাবেই টিকা নিবেন না বা নিতে চান না। এটা নিয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি হবে? আচ্ছা, আউটসোর্সিং বিষয়টা ইজ ওভার অ্যাকচুয়ালি। এটা নিয়ে আমরা আর কথা বলতে পারবো না, কারণ আমরা তাদের পার্মানেন্ট আমাদের অ্যাকচুয়ালি তারা চাকুরি দেওয়া হয়নি, কিন্তু আউটসোর্স ইজ নট চাকুরি।
এটা সেবা কেনা হয়েছে, এটা বোঝার বিষয়, তাদেরকে বোঝাতে আমরা সমর্থ হয়েছি। তবে তাদের কিছু মানবিক দিক আছে, তাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা বলেছি কোথাও যদি তোমাদের কোনো সময় কাজে লাগে আমরা তোমাদের অগ্রাধিকার দেবো, সেই পর্যন্ত শেষ হয়েছে এটা। টিকার বিষয়ে আমরা WHO যে প্রোটোকল এবং গাইডলাইন সেটাই ফলো করছি, নতুন কিছু নাই। আমি আজাদুল আদনান, আমি কাজ করছি আমার দেশে। স্যার রাফি ভাই যেটা প্রশ্ন করেছে, এখন কি সব সেন্টারে বা হাসপাতালে গেলে কি আসলে পরীক্ষা করতে পারছে, সুযোগ আছে কিনা, কোন কোন হাসপাতালে গেলে নির্দিষ্ট আসলে আছে কিনা যে এই হাসপাতালে গেলে আমি কোভিড পরীক্ষা করতে পারবো, এবং যেসব রোগী আসছে আর কি সেখানে কি আপনি সবাই আসলে পরীক্ষা করবে নাকি আসলে রোগীর ধরন আছে আর কি, যে এই জটিল রোগ আসলে ডাক্তারের পরামর্শ তারা পরীক্ষা করতে পারবেন, এই জিনিসটা ক্লিয়ার করবেন। একটা স্যার হাসপাতালগুলোতে আসলে প্রস্তুতির যে বিষয়টা আছে, যেহেতু যে দিকে হাসপাতাল নেই সেখানে আসলে উন্নতির আসলে কতটা। আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু আপনারাই বলেছেন এবং আপনারা জানেন অ্যাকচুয়ালি যে সাধারণ মানুষের জেনারেলাইজড এই ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। যারা শুধুমাত্র রোগের উপসর্গ নিয়ে আসবে বা নিজের থেকে মনে করবে তাদের জন্য, ইন জেনারেল সবার জন্য এটা দরকার নাই তো। আর আরেকজন বলেছেন যে একটা অ্যাকচুয়ালি ফ্লু লাইক, ভেরি সিম্পল, মাইল্ড ফর্মে বলা হয়েছে। সো হাসপাতালে যদি আসে, আমরা যদি মনে করি তার পরীক্ষা করা উচিত, অবশ্যই আমরা করব। সর্ব জায়গায় এই পরীক্ষা করার সুবিধা থাকবে। আমি বন্ধুদেরপূর্ণ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। গতকাল এবং আজকে ঢাকা মেডিকেল সহ সোহরাওয়ার্দী বা আরো কয়েকটি হাসপাতাল ঘুরে যেটি দেখা গেছে সেখানে পিক নেই। আপনি একটু আমাকে বলবেন যে 10,000 RT-PCR এবং 28,000 র্যাপিড অ্যান্টিজেন আপনার হাতে আছে, কবে নাগাদ এই সমস্ত হসপিটালগুলোতে কিট পৌঁছাবে এবং যারা আসলে ঠান্ডা জ্বর বা জ্বরে আক্রান্ত তারা চেষ্টা করতে পারবে? 1 নম্বর, এই কিট আমরা কালকেই পৌঁছে দেব। স্যার 2 নম্বর প্রশ্নটা হলো, একটা টিকা নিয়ে একটা কথা আছে যে নতুন যে ভ্যারিয়েন্ট সেটাতে আগের যে টিকাগুলো সেগুলো কতটুকু কার্যকরী, এইটা নিয়ে বহির্বিশ্বের কোনো গবেষণার সাথে আপনাকে আমরা বলি যে আমরা টিকা আজকে RT-PCR পেয়ে যাব, আমরা কালকে এগুলো ডিস্ট্রিবিউট করে যাব এবং আমরা অ্যাকচুয়ালি প্রপোজ ডিস্ট্রিবিউশন লিস্টও আমাদের আছে, কোন পর্যায়ে ঢাকায় কত, ঢাকার বাইরে কত, এগুলো বড় বড় হাসপাতালগুলোতে কত, এটা আমরা পৌঁছে দিব। আর আপনাকে আরো বলছি যে আমাদের অন্য জায়গা থেকে কিট সংগ্রহের প্রক্রিয়া আছে আমরা, কিন্তু এগুলো বিষয় শুধুমাত্র ঈদের ছুটির জন্য আন্তর্জাতিক সংস্থা হলেও তাদের অফিস বন্ধ আছে, এই জন্য কিছুটা আমরা অ্যাকচুয়ালি দেরি হয়ে যাচ্ছে। আর টিকার যে কার্যক্ষমতা যেটা বলেছেন, আমি লাইন ডাইরেক্টর CDC কে বলবো আপনি একটু ওনাকে এই বিষয়ে। এখন লেটেস্ট যে USCDC যে গাইডলাইন সেটাতে বলা হয়েছে যে 2024-25 সালে যে টিকা সেটা দেওয়া যাবে, সেটা স্পেসিফিক এগেইনস্ট ওমিক্রন ভেরিয়েন্ট। কিন্তু আমাদের টিকাগুলো আসলে আরো পুরনো, হ্যাঁ, তো ইন্ডেক্স বেসড। তো WHO যে গাইডলাইন, যদি কোনো দেশে ওই লেটেস্ট টিকা যেটা USA জাস্ট এই বছরই আসছে সেটা যদি না থাকে, আগে টিকা দিল সিভিয়ার ডিজিজ প্রফেশনটা হল করবে। এখন WHO রিপোর্ট নিয়ে আসছে, কোনো দেশে যদি না থাকে লেটেস্ট টিকা, আগে টিকা দিল তার ডিজিজটা সিভিয়ার হবে না, ওরা রিকমেন্ড করছে আগে যে টিকা সেটা দেওয়ার জন্য। নতুন যোগাযোগ টিকার জন্য এখন শুরু হয় না, আমরা শুরু করবো আসলে। স্যার আমার নাম নওশিন, আমি চ্যানেল থেকে বলছি। স্যার আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে কতজন আক্রান্ত হয়েছে একটু বলেন। এইটা কিন্তু ভ্যারিয়েন্ট ছিল, এখন সাব ভ্যারিয়েন্ট হয়েছে। কেমন আগেও ছিল ওমিক্রন, কিন্তু আগেও ছিল এগুলোকে আরো সাব ক্লাসিফিকেশন করা হয়েছে। একদম টু দ্য পয়েন্ট আমি লাইন ডাইরেক্টর CDC কে বলবো যে যেগুলো আমাদের ডায়াগনোসিস হচ্ছে সেগুলোর রকম কেমন। আমাদের কাছে LF7, XFG আর ND1.8.1 এই ভ্যারিয়েন্টগুলো আমাদের
আমাদের আশেপাশে দেশে এখনকার অবস্থা ওমিক্রনের সাব ভেরিয়েন্ট এগুলো এগুলো ফ্যাটালিটিস কেমন বলেন? না, এটা স্টাডি করা হয়নি বাংলাদেশে এ পর্যন্ত করেছে, তবে আইসিডিআরবি যেটা করে এই ভেরিয়েন্ট গুলো পেয়েছে। আইবিসিআর উপর আমাদের JN1 এর সাবলিনিয়েজ হিসেবে আসলে JN1, হ্যাঁ JN1 কথা বললাম। LF7 XFG JN1 আর NB1 কি পাওয়া গেছে JN1 পাওয়া গেছে আর NB181 পাওয়া গেছে। স্যার আমি বাংলাদেশের কাজ করি, আমার নাম মহিবুল্লাহ ফকির। আমি সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই। ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে গিয়েছেন এবং পাবলিক ট্রান্সপোর্টে এই যে রোগটা এটি ছড়ানোর একটা প্রবল সম্ভাবনা, কিন্তু স্থানীয় যে স্বাস্থ্য প্রশাসন রয়েছে তারা কিন্তু এই দিকে সচেতনতামূলক প্রচারণা বা মাস্ক পরতে কোন ধরনের উৎসাহ কার্যক্রম তারা পরিচালনা করছে না। আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সিভিল সার্জনকে কোন নির্দেশনা দিয়েছেন কিনা, বা এই ধরনের কোন তাদের মাঠে থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য তাদের প্রচেষ্টার কোন আমরা দেখছি প্রশাসন? এই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। বিষয়টা পরিলক্ষিত হয় যদি উভধর্মী হয়, মানে যারা সেবা গ্রহণকারী এবং সেবা অ্যাকচুয়ালি যারা দানকারী, তাদের দুইজনের মধ্যেই অ্যাকচুয়ালি সম্পর্কের বিষয় এবং আকর্ষণের বিষয়, প্রয়োজনের বিষয়। যেহেতু কোভিড-19 প্যান্ডেমিসিটি কমে গেছে, সবাই আমরা রিল্যাক্স হয়েছি, এখন আবার এটা শুরু হয়েছে। ঈদের মধ্যে আমরা তিনটা মিটিং করেছি, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, ডিভিশনাল ডাইরেক্টর সহ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদস্থ উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, তাদেরকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সম্মুখীন হয়েছি। ধন্যবাদ। আমার নাম আবুল খায়ের, আমি ইস্তফাকে আছি। তো আমার সহকর্মীরা অনেকে বলছেন করোনা নিয়ে, করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। গত যে জিনিসটা করে দিয়ে গেছে করোনা, অনেক রাস্তা এবং আমাদের যারা আমরা সাধারণ লোক, আপনারা যারা ব্যবস্থাপনায় আছেন যে সম্পর্কে নানান রাস্তা এটা কিভাবে প্রতিরোধ করা যায় বা কিভাবে কি ব্যবস্থাপনা, এটা রাস্তা দেখে দিয়ে গেছে। কিন্তু এইবার যে দেখা দিচ্ছে আমাদের অনেক হাসপাতাল আমাদের সকলের কিট নেই বা কিট করছে না, কিন্তু একটা জিনিস হলো আপনারা যদি চিকিৎসা দেবেন, এই রোগটা প্রতিরোধ করতে হলে প্রথম কাজ হল স্বাস্থ্যবিধি মেনে চলা। এই বিষয়টাকে আপনাকে 100% নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার দায়িত্ব শুধু একটা স্বাস্থ্য বিভাগের নয়, এটা আপনাদের পক্ষে সম্ভব। এইটা না হলেও লিডারশিপ হলো আপনাদের। সেই কারণে এজ এ লিডার হিসাবে আপনাদের দায়িত্ব থাকবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অন্যান্য যারা তারা প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এবং তাদের সাথে কথা বলে, দেখো ওষুধ দিয়ে তো সবকিছু দিতে সম্ভব, এটা স্বাস্থ্যবিধি মেনে চলে নিয়ন্ত্রণ করা খুব সহজ। আর ভেরিয়েন্ট পরিবর্তন হয়েছে, আর ভেরিয়েন্ট তো নানা ধরনের নানা রূপে আসবে। পৃথিবী 10 দিন আছে, কারণ আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে পরিবেশগত কারণে আমাদের যে কোনো রোগে ভয়ঙ্কর আকার ধারণ করবে, এটাই স্বাভাবিক। সেইখানে আমরা আমাদের আপনাদের যে ব্যবস্থাপনাটা, এটা আমার কাছে মনে হলো দুর্বল আপনাকে, কিন্তু আপনারা দুর্বল। এই মুহূর্তে আপনাদের যে করণীয়, যেটা আমার এটা একটা সমন্বয়, ত্রিমুখী সমন্বয়, শুধু আপনারা একা না, আপনারা লিডারশিপ থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার আছে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার আছে, LGRDর ব্যাপার আছে, এবং এখন করোনার সাথে পাশাপাশি ডেঙ্গু এখন আবার শুরু হয়েছে। ডেঙ্গুর অবস্থা খুব ভয়াবহ, কিন্তু এখন প্রায় ডেঙ্গু প্রচুর ডেঙ্গু হচ্ছে। এখন আপনারা ডেঙ্গু সামাল দেবেন না করোনার সামাল দেবেন? এক স্বাস্থ্য বিভাগের পক্ষে চিকিৎসা, এত কিছু চিকিৎসা দেওয়া আর চাহিদার তুলনা আমাদের বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা, রোগের যে চিকিৎসা ব্যবস্থা, চাহিদার তুলনা জনগণ সংখ্যা খুব কম, বেডের সংখ্যা কম, এর মাঝখানে ডেঙ্গু এবং করোনার রোগ হয়েছে। এই ব্যবস্থাপনা আমরা কিভাবে এটা ইয়া করবেন? এটার সাথে সমন্বয় ত্রিমুখী ব্যবস্থাপনার ব্যাপারে আপনার কোন উদ্যোগ নিচ্ছেন কিনা এবং ওদেরকে কাজে লাগাইছেন কিনা? আপনাদের পক্ষে একা সামাল দিতে পারবেন না।
সেটা মেসাকার হয়ে যাবে। তার কারণ সব রুগী গত ইয়েতে দেখছি আমরা সব রুগী ঢাকা চলে আসছে, অক্সিজেনের প্রয়োজন, এখানে অক্সিজেন, ওইখানে অক্সিজেন, ওইখানে অক্সিজেন, অক্সিজেনের প্রচুর প্রয়োজন নয়, আইসিইউর প্রয়োজন নয়। আপনাদের আইসিইউ সেই ধরনের ব্যবস্থাপনা আছে কিনা? ঢাকার বাহিরে বিভাগীয় হাসপাতালগুলিতে সেই কোভিড এর জন্য নির্ধারণ করে রাখছেন কিনা আমি জানি না। আপনারা বলছেন যে সিভিল সার্জনের বলছেন, এখানে বিভাগীয় পরিচালক আছে, সেখানে তাদেরকে বা বিভাগীয় যে হাসপাতালগুলি আছে মেডিকেল কলেজ, সেখানে আলাদা কোভিড এর জন্য ব্যবস্থা করছেন কিনা, সেখানে আলাদা কোভিড ইউনিট করছেন কিনা বা আলাদা তাদের সাথে করছেন কিনা, প্রবীণ সাংবাদিক হিসেবে আপনি যে পরামর্শমূলক বক্তব্য রেখেছেন সেই জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত জরুরি কথা বলেছেন যে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার। আমরা কিন্তু আমাদের কোন কোন মন্ত্রণালয়কে সম্পৃক্ত করেছি সেটা আমরা বলেছি, এবং আপনারাও কিন্তু এর অংশীদার হিসেবে আপনাদেরকে সাহায্য চেয়েছি। এবং আমরা মনে করি স্বাস্থ্য অধিদপ্তর নিজে যতটা না প্রচারণা করতে পারবে সেগুলো সমাজে আপনাদের মাধ্যমে প্রচার পায়। সো এই লক্ষ্যে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি। এছাড়া আমরা লোকাল গভর্নমেন্ট বলেছেন, তথ্য মন্ত্রণালয় বলেছেন, শিক্ষা বলেছেন, সমাজসেবা বলেছেন, সবাইকে আমরা একত্রিত করেছি এবং সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। এই পর্যায়ে আপনি যে প্রশ্নটা করেছেন হাসপাতালের অবস্থা কি, হাসপাতালে আমরা প্রস্তুতি শুরু করেছি। আমাদের অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অত বেশি অ্যালার্মিং নয়। সেই যতটুকু আছে আমাদের ব্যবস্থাপনা, তাদের যত সংখ্যক এফেক্টেড হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট। কিট আমরা সংগ্রহ করেছি, এগুলো ডিস্ট্রিবিউট করব আমরা বলেছি। যেটা বলা হচ্ছে যে হাসপাতালের প্রস্তুতি, আমাদের এখানে আমার ডান পাশে আমাদের ডাইরেক্টর হাসপাতাল ক্লিনিক্স আছে, উনি জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। যে অবশ্যই কোভিডের ক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে সবাই আপনারা বলছেন, বাট তারপরেও কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের কোভিডের বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যে অবস্থা, সেই তুলনায় আমাদের হাসপাতালগুলো সর্বোচ্চভাবে প্রস্তুত। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা জানেন যে আমাদের ঢাকাতে যে ডিএনসিসি হাসপাতাল আছে সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডিউটি ডক্টর সহ কোভিড পেশেন্টের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, কুমিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরের কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। সেক্ষেত্রে আপনারা যারা চিটাগাঙ্গে আছেন, যে চিটাগাঙ্গে আমাদের কোভিডের সময় যে চিটাগাং জেনারেল হাসপাতাল যেটা ছিল 100 বেডের, সেখানে আমরা গতকালকেই 15টা কোভিড বেড ওয়ার্ড ডাক্তার দিয়ে চালু করেছি এবং 4টা আইসিইউ বেড আমরা চালু করেছি। ঢাকার বাইরে রাজশাহীতে মেডিকেল কলেজে অলরেডি 15টা বেড আমরা চালু করেছি এবং যদি প্রয়োজন হয় সেখানে আপনার রাজশাহী মেডিকেল আইসিইউ অত্যন্ত উন্নত, আপনারা অনেকেই জানেন রাজশাহী মেডিকেল আইসিইউ সুনাম আছে, সেখানেও আমরা কিন্তু কোভিডের জন্য ব্যবস্থা আমরা রেখেছি। ময়মনসিংহ মেডিকেলে এই মুহূর্তে প্রায় 10টা বেড রেডি করা আছে এবং বেশ কিছু রুগী ইতিমধ্যে দেখেছে, আমরা যোগাযোগ করছি, কালকেও রুগী আসছে, ওখানে অ্যান্টিজেন টেস্ট পরীক্ষাও করা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে। একইভাবে খুলনা মেডিকেলও তৈরি আছে এবং আমরা কাজ করে যাচ্ছি। আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক আমরা বেড আমরা প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ। এবং একটা কথা নিশ্চিত করতে চাই যে এই ধরনের কোনো ধরনের পেশেন্ট আমাদের সরকারি পর্যায়ে কোনো হাসপাতালে আসলে তাদেরকে কখনোই বিনা চিকিৎসায় ফেরত দেওয়া হবে না এবং এইটুকু আশ্বস্ত আমরা করতে চাই। স্যার আমাদের বলেছেন যে আমরা কালকের মধ্যে অ্যান্টিজেন কিট হাসপাতালে চলে যাবে এবং চিকিৎসা ডায়াগনোসিসের জন্য মোটামুটি আমরা প্রস্তুত এবং শনিবার রোববারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ একটা প্রশ্ন করতে চাই, সুনির্দিষ্টভাবে যদি দেন। আমার নাম লিটন মাহমুদ, আমি টেলিভিশন চ্যানেল বিবিসিতে কাজ করি। সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন যে দেশে এখন পর্যন্ত আজকে পর্যন্ত মোট কতজন কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে এবং এর মধ্যে নতুন ভেরিয়েন্টের কতজন আপনারা পেয়েছেন, না পেলে সে বিষয়টাও পরিষ্কার করবেন প্লিজ। ধন্যবাদ। দেশে বলতে গিয়ে সে কোভিড নতুন করে আজকে পর্যন্ত নতুন যে ভেরিয়েন্টটা, এটাতে এখন যেহেতু আপনারা মনে করছেন প্যান্ডামিকের একটা সম্ভাবনা আছে, সেই জন্য সতর্কতা মূলক এই সংবাদ সম্মেলন আপনারা দেখেছেন,
থ্যাংক ইউ মাহমুদ। আমরা কিন্তু জানুয়ারি থেকে মে 2025-এর কথা বলছি, 158 জনকে শনাক্ত করেছি আমরা। আর জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন। আর জুন মাসের আজ মানে গতকাল পর্যন্ত, আজকেরটা আমরা এখনো পাইনি, 54 জন। এই ভেরিয়েন্ট সম্পর্কে আমাদের আইডিসিআর এর রিপ্রেজেন্টেটিভ আছে, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো আপনি কিছু বলেন। আসলে আমরা যেটা ভ্যারিয়েন্ট নিয়ে বলতেছি এটা কিন্তু আসলে অমিক্রনের ভ্যারিয়েন্ট, যেটা 2023 সাল থেকে আসলে অমিক্রন ভ্যারিয়েন্ট আছে। ভ্যারিয়েন্ট কিন্তু আসলে নতুন না, আমরা আসলে এই মিস ইনফরমেশনটা আমরা একটু যদি আসলে করি, ভ্যারিয়েন্টটা কিন্তু পুরান একটা অমিক্রনেরই ভ্যারিয়েন্ট, কিন্তু এটারই বিভিন্ন লিনিয়েজ, কখনো JN1 কখনো XBB এগুলো ছিল। এখন যেটা সার্কুলেশন আছে সেটা হলো আপনার JN1, যেটা তারই আরেকটা সাব ভ্যারিয়েন্ট, যেটা আমরা বলতেছি XBG, XFG এবং এই LF7.1। সুতরাং এই যে এই আমাদের যে সাব ভ্যারিয়েন্ট গুলো আসলে সার্কুলেশন এই মুহূর্তে আছে এবং পার্শ্ববর্তী যে অন্য যারা আছে সেই পর্যন্ত কিন্তু খুব বেশি আসলে এগুলার যে ট্রান্সমিসিবিলিটি বা মর্টালিটি এগুলো নিয়ে খুব বেশি আসলে ইনফরমেশন আসেনি। তারপরেও আমরা কন্টিনিউয়াস মনিটর করতেছি যে আসলে কোন ধরনের নতুন কোন ইনফরমেশন আসে কিনা। তো আমরা যতটুকু আসলে বলতে পারি ওমিক্রনের কিন্তু আসলে মর্টালিটি বা ফ্যাটালিটিটা এমনি কিন্তু কম ছিল, তো এটা যেগুলো তারই সাব লিনিয়েজ হিসেবে আসতেছে। সুতরাং এমন হতে পারে যে এটা আসলে মিউটেশনের কারণে সে নতুন নতুন জিনিসপত্র ভাইরাস নিজে আসলে এগুলো চেঞ্জ করে আসতেছে এবং এগুলো সবসময় আমাদের জন্য ক্ষতিকারক হবে, তাও কিন্তু কখনো এমন হতে পারে যে এটা এই কারণে ভাইরাসের দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু সেটা ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং আইডিসিআর পক্ষে আমরা জেনোমিক্স যে সার্ভিস এগুলো রেগুলার করছি, যখনই আমাদের কোনো পজিটিভ স্যাম্পল আছে এগুলো যদি কোনো পাওয়া যায় যেগুলো আসলে ক্রাইটেরিয়া মিট করে, আমরা আসলে আমার মনে হয় আমরা টাইম টু টাইম আপনাদের জানাবো যে আসলে নতুন কোনো কিছু আছে কিনা, বা এগুলো আসলে আরো কোনো তথ্য বা আরো এই ক্ষেত্রে এটার কোনো মর্টালিটি হোক বা কোনো প্যাথোজেনিসিটি বা এটা কোনো ধরনের ট্রান্সমিসিবিলিটি এই ধরনের কোনো চেঞ্জ আছে কিনা, এটা আমাদের আসলে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আসলে আপনার টাইম টু টাইম জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। তার মানে সবই তো আসলে অমিক্রনের সব এই অমিক্রন এখন এই মুহূর্তে অমিক্রন। আমার নাম শিশির মোড়ল, আমি সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি প্রেস কনফারেন্স করবেন আপনারা বিভিন্ন সময় না করে নির্দিষ্ট একটা সময় করবেন না, ভালো। তাহলে আমাদের মানে হিন্দি সাহেবের বান্ধবী সুগা ম্যাডাম যেটা বলেছিলেন যে একটা সময় করে 12টা করতে উনি ওই হিরো হয়ে গেছিলেন। আপনার ওই হিরো একটা সম্ভাবনা আছে যদি আপনি ঠিক সময় করেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মোরল সাহেব, আপনি তো মোরলের মতো কথা বললেন। আমরা তো হিরো হওয়ার জন্য আসিনি, উই আর সার্ভেন্ট। আমরা সার্ভিস দিতে চাই এবং আপনারা তার অংশীদার। আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার যে আপনারা তো কষ্ট করে এসেছেন, স্বল্প সময়ের অ্যাকচুয়ালি নোটিশে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ। তবে জনগণকে, সাধারণ মানুষকে কোনোভাবে বিভ্রান্ত করে নয়, ভয় আতঙ্ক সৃষ্টি করে নয়, তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই রোগ থেকে অ্যাকচুয়ালি সবাইকে পরিত্রাণ করতে চাই ইনশাআল্লাহ। এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের সম্পর্কে সময় ঘোষণা করেছেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম জনসমাগম, গণসংযোগ এই ধরনের কার্যক্রমে কিন্তু এরই মধ্যে মনোনয়নের ব্যস্ত হয়ে গেছে। যদি আপনি দেখেন এলাকা ভিত্তিক কিন্তু কার্যক্রমগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ চালাচ্ছেন। তো এই দুইটি প্রসঙ্গে আপনাদের বার্তা দিয়ে এবং এইচএসসি পরীক্ষা আসলে খুবই কাছাকাছি এবং এরকম একটা প্যান্ডেমিক মানে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে সিচুয়েশন হতে পারে, আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? থ্যাংক ইউ। নির্দেশনার প্রারম্ভিক এই আমাদের যে সমাবেশ এখান থেকে প্রচারিত হবে এবং আমাদের প্রবীণ সাংবাদিক ইত্তেফাকের উনি বলেছেন যে এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা কিন্তু সব মন্ত্রণালয়কে অ্যাকচুয়ালি একত্রিত করেছি, তাদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রক্ষা করে চলেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়কে আমরা সংযুক্ত করেছি। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা যারা দিবে তারা 18 বছরের নিচে, তাদের ভ্যাকসিনেশনের কিছু নাই। আমরা তাদেরকে শুধু সচেতন করতে পারি। অবশ্যই মাস্ক পরার বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু চালাতে চাই এবং পরীক্ষার আগে আপনি টিভি স্ক্রলে আমরা এগুলো দিয়েছি, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো প্রচারিত হচ্ছে। আমরা আরো জনসচেতন বাড়াতে চাই এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয় দুটোকে এখন উত্থাপন করার জন্য। এ বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে এবং আপনাকে এটাও জানাতে চাচ্ছি যে পরীক্ষার আগে প্রচার আমরা আরো
বহুগুণে বৃদ্ধি করবো ইনশাল্লাহ নিয়মিত। আর হচ্ছে শিশির মনোহর সাহেব বলেছেন যে অ্যাকচুয়ালি আমরা টাইম টু টাইম আপনাদের যেভাবে বলেন আমরা ইনফরমেশন গুলো ডেইলি দিব ইনশাল্লাহ। একটা টাইম ঠিক করলে ভালো হয় আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আপনারা নানাভাবে অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, কোন সময়টাতে আসলে আপনাদেরকে সুবিধা হয়। যদি মনে করেন 12টা থেকে 1টা তাহলে 12টা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আর একটা বিষয় যে কারো কোনো একটু করোনার বাইরে যেতে চাই স্যার, আপনাদের আন্তরিক প্রচেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অচল অবস্থা অনেকটাই কেটেছে স্যার। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে যাদের নিয়ে এই অবস্থাটা হয়েছে তারা স্যার এখনো আছে, কিন্তু ওইখানকার পরিচালক বা ভারপ্রাপ্ত পরিচালক তারা বলেছিলেন যে 2 জন বা 1 জন সেই আহত জুলাই আহতরা যদি থাকে ওনারা যোগ দিবেন না স্যার। সবশেষ পরিস্থিতিটা যদি তো আপনারা জানেন অ্যাকচুয়ালি সরি ঈদের আগে মঙ্গলবার আমরা ওখানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বিষয়টা খুব সেন্সিটিভ। তারা আমাদের জুলাই আগস্টের অ্যাকচুয়ালি বিপ্লবী সেনা, আবার সাধারণ রোগীদের চিকিৎসা। তো ঈদের আগে অ্যাকচুয়ালি ইমার্জেন্সি শুরু হয়েছে। ঈদের আগে আহতের অনেকেই চলে গেছে, মানে 7 জনের মতো ঈদের মধ্যে ছিল। তো আমরা পর্যায়ক্রমে আসলে ওখানে বহির্বিভাগ শুরু করার কথা। আমি আজকে ডাইরেক্টরকে ফোন দিয়েছিলাম, হয়তো ব্যস্ততায় ফোনটা ধরতে পারিনি। আমি জানি হয়তো আপনারা এই প্রশ্নটা করে ফেলতে পারেন, তো আমি অ্যাকচুয়ালি ওটা আপনাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেব। চলছে ইমার্জেন্সি চিকিৎসা চলছে। কোনটা রাজনৈতিক সমাবেশ নির্বাচন তার ঘোষণা হয়েছে, রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে, এই বিষয়ে আপনাদের তাদের প্রতি কোন নির্দেশনা আছে কিনা? নির্দেশনা হচ্ছে যে গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য। যেখানে সমাবেশ বেশি হবে গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। সবার উদ্দেশ্যে একের কমন বিষয় এটা বলেছি। পয়েন্ট কিন্তু আমরা দিয়েছি একদম এই যে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় 1 নম্বরে এই বিষয়টা রয়েছে। আমরা তো এখন বলতে পারবো না পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ, তাহলে তো জিনিসটা কিন্তু অন্যভাবে অন্যরা নিয়ে নেবে, এটা আমরা বলবো না। তবে বিধিবদ্ধভাবে অ্যাকচুয়ালি আচরণ বিধির থেকে শুরু করে সবকিছু আমাদের মেনে চলতে হবে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। একজন রোগীও যদি মারা যায় তার ফ্যামিলির জন্য এটা 100%। আমরা পার্সেন্টেজ দিয়ে তো আর মানুষের ব্যক্তিগত পর্যায়ের মানে এটা প্রতীক হিসেবে আমরা উদ্ধৃত করতে পারবো না। সো আমরা চাই যে একজন লোক করোনার জন্য আক্রান্ত না হোক বা তার মৃত্যু না হোক, এটাই চাই। তবে আপনারা স্বল্প সময়ের নোটিশে এসেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তবে রেস্টুরেন্ট বন্ধ থাকার জন্য আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য কিছু যে একটু এন্টারটেইনমেন্টের কিছু ব্যবস্থা করতে আমি বিষয়টি নিয়ে খুবই লজ্জিত। আপনাদের সহযোগিতা এবং আমার ভালো লাগছে যে ছবিটা একটু ভালো করে উঠে নাও, যে উপদেষ্টা মহোদয় বিশেষ সহকারে দেখাতে হবে যে ওনারা কতটা আন্তরিক, যে এত কম সময়ের মধ্যে ওনারা সবাই পার্টিসিপেট করছে। আমি আর একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মিডিয়ায় কারা কথা বলে সবসময় কথা বলে আর মিডিয়া আপনারা আমাদের মানে ডিরেক্টর হসপিটাল, লাইন ডক্টর, সিডিসি ওনাদের সঙ্গে সবসময় কথা বলতে পারবেন। আমাকেও ফোন দিতে পারেন, কিন্তু আমি সবসময় মানে ফ্রি না থাকার জন্য আপনাদেরকে রেসপন্ড করতে পারি না, আমি দুঃখিত।